প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম গানে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দুজন সম্মানিত অতিথি, পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে। আছেন দেশের বিশিষ্ট লেখক, গবেষক এবং একজন বিশিষ্ট স্থপতি শাকুর মজিদ। আমাদের সঙ্গে আছেন দেশের একজন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মাফরুহা আক্তার রুমানা। মা দিবস উপলক্ষে মায়ের কাছে প্রথম চিঠি একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার সঙ্গে দুজন যুক্ত ছিলেন, তার সঙ্গে আমাদের শাকুর মজিদ সাহেব এবং রুমানা আপা। এই গ্রন্থের সবচেয়ে বড় বিষয় যে মায়ের কাছে যে কখনো চিঠি লিখেও নি, আমি যেটা বুঝলাম যে সে কল্পনা করে এখন চিঠি লিখেছে। অর্থাৎ এই যে চিঠিগুলো লিখেছে, তো আমরা তো দেখি যে কল্পনা করে লিখলে আপনারা তো আগে থেকে তাগাদা দিচ্ছেন, চিঠি দাও, অনেকে তো তাড়াতাড়ি দেয়ও নি। তো সেই সময় কি সবার বক্তব্য কি কাছাকাছি একরকম হয়ে গেছে নাকি? না, এটা একটু ব্যাখ্যাটা বলি আপনাকে যে বাংলাদেশে ক্যাডেট কলেজগুলো 1958 সাল থেকে হয়েছিল এবং এ পর্যন্ত 12টা ক্যাডেট কলেজ আছে, তার মধ্যে 3টাতে নারী ক্যাডেটরা পড়াশোনা করছেন। তো আমাদের আসলে ক্যাডেট কলেজ ক্লাবের একটা লিটারেরি সোসাইটি আছে, যেটা 2019 সাল থেকে নানাভাবে কাজ করছিল। আমরা এই লিড সোসাইটির কার্যক্রমের মধ্যে প্রকাশনাও একটা অংশ, অনেক বড় অংশ। আমরা এটা আমাদের 4র্থ প্রকাশনা। তো এই প্রকাশনাটা এই বছর করার জন্য আমরা সিদ্ধান্ত নেই এবং এই বছর আমাদের এই লিড সোসাইটির কমিটিতে পরিচালক নিয়োগ হন এই ডাক্তার মাফরুহা, ওনার দায়িত্বে এই কমিটিটা চালিত হচ্ছে। আমরা ঠিক করলাম যে এমন একটা বিষয় নিয়ে আমরা একটা গ্রন্থ প্রকাশ করতে পারি যাতে আমরা সব ধরনের ক্যাডেটদের লেখাকে সংযুক্ত করতে পারি। মানে সাধারণত দেখা যায় যে এই লিড সোসাইটির ম্যাগাজিনে যারা লেখক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন শুধুমাত্র তারাই লিখছেন, এমন একটা বিষয় নির্বাচন করা যায় যেখানে সবাই লিখতে পারে। এটা হচ্ছে প্রথম আইডিয়াটা ছিল। দ্বিতীয়টা ছিল যে চিঠি এমন একটা জিনিস যেটা বলা হয়ে থাকে যে যিনি সুন্দর করে গুছিয়ে চিঠি লিখতে পারেন তিনি যে কোনো সাহিত্যই রচনা করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে একটা চিঠি খুব গোপন, একান্ত গোপনীয় একটা বিষয়, যাতে একান্ত নিজের কথাটা প্রকাশ পায়। আর সবচেয়ে বড় গোপন কথাটা আমরা মার কাছে বলতে পারি। সুতরাং এমন একটা বিষয় যদি নির্বাচন করা যায় যে 1958 সাল থেকে 2024 সালের মধ্যে ক্যাডেটরা প্রথম পৌঁছে তার কি অনুভূতি হয়েছিল সেটা তার মার কাছে লিখেছিল, এটা আমরা রিরাইট করব, রিক্রিয়েট করব। সুতরাং আমরা ঝাঁপিয়ে পড়ি, আমাদের 6 জনের একটা টিম মানে ঝাঁপিয়ে পড়ে লেখা সংগ্রহের জন্য, এবং আমরা মোটামুটি 1958 সাল থেকে ধরে 2024 সাল পর্যন্ত 143 জন লেখকের কাছ থেকে আমরা লেখা আদায় করে এই গ্রন্থটি ছাপিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি রুমানা আপার কাছে জানতে চাই যে এর মধ্যে আপনাদের চিঠি আছে কিনা? হ্যাঁ, এখানে আমাদেরও চিঠি আছে এবং আমি এই গল্পটাই আরেকটু বলতে চাই যে এই যে মায়ের কাছে প্রথম চিঠি, এটি আসলে আমাদের ক্যাডেট কলেজ ক্লাবের ইতিহাসেও একটি প্রথম উদ্যোগ, একটি অনন্য একটি কাজ। এর আগে এরকম মা দিবস আসলে আমাদের ক্যাডেট কলেজ ক্লাবে এভাবে উদযাপিত হয়নি। মা দিবসকে সামনে রেখে আমরা যে একটি মায়ের কাছে প্রথম চিঠি এটি প্রকাশনা করেছি, এর পুরো কৃতিত্ব যদি দিতে হয় আইডিয়ার এর পেছনে যার, এটা কিন্তু শাকুর মজিদ ভাই। এটা প্রকাশের পরে যারা চিঠি লিখেছে এবং যারা পড়ছে তাদের প্রতিক্রিয়া কি পেয়েছেন? নিশ্চয়ই হ্যাঁ, তাদের অনেকের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তার আগে বলি যে এখানে কিন্তু আমাদের যে সময়টা আমরা ক্যাডেট কলেজে পড়েছি বা ওনাদের সময় যে ক্যাডেট কলেজের সময়টা, সেই সময়ে কিন্তু চিঠি লেখা আমাদের একটা নিয়মিত অধ্যায় ছিল। কিন্তু মোবাইল ফোন আসার পরে ক্যাডেটরা কিন্তু এখন মা বাবার সাথে ফোনে কথা বলে। হ্যাঁ, সরাসরি তারা সপ্তাহে একদিন ফোনে কথা বলতে পারে, তারা সপ্তাহে একদিন। তো যে কারণে এখন হয়তো চিঠি লেখাটা এরকম বাধ্যতামূলক নেই। আমাদের সময় সেটি ছিল বাধ্যতামূলক, চিঠি লিখতে হতো এবং চিঠির মাধ্যমে আমরা তখন যোগাযোগ করতাম। তো আমাদের বাবা মারা কিন্তু আমাদের চিঠির জন্য যেরকম উন্মুখ হয়ে বসে থাকতেন, আমরাও ঠিক সেভাবেই তাদের চিঠির জন্য আমরা বসে থাকতাম, অপেক্ষার একটা কাল ছিল। এটাতে আমরা বর্তমান ক্যাডেট কলেজের প্রিন্সিপালদের সাথে যোগাযোগ করে
বর্তমান ক্যাডেটদেরকে দিয়েও আমরা চিঠি লিখিয়েছি, যদিও তারা ব্যক্তিগতভাবে চিঠি লিখে না। এটা এই যে তারা কিন্তু চিঠি লেখে না বলে তাদের একটা বাধার সম্মুখীন হচ্ছিল, এমনকি কলেজ কর্তৃপক্ষ বলছিল যে এখন তো কেউ চিঠি লেখে না, তাহলে কিভাবে তারা হঠাৎ করে লিখবে। তারপরেও আমি তাদের ধন্যবাদ জানাই যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই সমস্ত ক্যাডেট কলেজ থেকে আমরা অন্তত পক্ষে 6টি করে চিঠি পেয়েছি, এবং বর্তমান ক্যাডেটদের মধ্যেও যারা এই জেনারেশন যারা, তাদের চিঠি যেমন আছে 1958 সাল থেকে প্রথম ক্যাডেট যিনি হারুন ভাই, ওনার চিঠিও আছে, এবং এরপরে যারা অনেক ক্যাডেট কলেজ থেকে পাশ করেছেন অনেকে আছেন, চিঠি দিয়েছেন। এটার মাধ্যমে কিন্তু এই প্রত্যেকটা ক্যাডেটের একটা অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, তার কি ছিল এবং সে যে পরিবেশে আছে ওই সময়ে ছিল, মানে ইতিহাস, ভূগোল, পৌরনীতি তিনটাই আমরা ধারণ করেছি। আপনি যদি এই চিঠিগুলোতে দেখেন, দেখবেন যে মুক্তিযুদ্ধের আগের যে চিঠিগুলো, সেখানেও কিন্তু বেশ কয়েকটি চিঠি আছে, এবং সেই সময়ে আমাদের হারুন ভাই সহ, এখানে আমাদের জাহেদি ভাই সহ তাদের চিঠি, এবং খুব বেশি না 4টি চিঠি আছে মুক্তিযুদ্ধের পূর্বের সময়ের, আর তারপরে বাংলাদেশের চিঠি আছে বেশিরভাগ, এবং সেখানে আমাদের নতুন যারা প্রজন্ম তাদেরও চিঠি আছে। তো সবার কিন্তু অভিব্যক্তি একটা জায়গায় এক, যে তারা সবাই মার প্রতি যে ভালোবাসা, মার প্রতি যে তাদের আবেগ, আকুলতা, সেটি প্রকাশ হয়েছে। কিন্তু জাহেদি ভাই আমাদের সবগুলো সংকলনেরই প্রকাশক। আমরা এর আগে যে 3টি করেছিলাম সেটাও তিনি solely স্পন্সর করেছেন, এটাও তিনি ছাপিয়ে দিয়েছেন প্রত্যেক ক্যাডেট, প্রত্যেক মেম্বারকে বিনামূল্যে পাঠানোর জন্য। ওনার কাছে আমাদের কৃতজ্ঞতা। জাহেদি সাহেবের কাছে আমাদের অনেক ঋণ, তিনি অসম্ভব ভালো মানুষ, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনাদের এই ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড থেকে বাবারা যেন বঞ্চিত না হয়, বাবা দিবস অন্তত একটা বই বের হোক। অনেক ধন্যবাদ আপনাদের দুজন। আপনাকে অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সমাজসেবী, রাজনীতিক, আমাদের সকলের প্রিয় নাজমুল হাসান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? নাজমুল ভাই, আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী সামনে। আমাদের জাতীয় কবি সবসময় মানে আমাদের দেশের মঙ্গল, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন একটা সংগ্রাম তিনি করে গেছেন, কিন্তু আমরা জাতীয় কবির জন্য গেজেটও আমরা পেয়েছি, কিন্তু নজরুল চর্চা সর্বক্ষেত্রে সেভাবে কি হচ্ছে? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার বাতিঘর। তিনি সাম্যের কবি, ভালোবাসার কবি, বিদ্রোহের কবি। কবি কাজী নজরুল ইসলাম উনি সারা জীবনই শোষণ, বঞ্চনার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন। উনি যুদ্ধ করে গিয়েছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, উনি আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। কিন্তু নজরুলকে আমরা এখন সেরকমভাবে চর্চা করি না। নজরুল যদি চর্চা আমরা করতাম, তাহলে আমাদের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমাদের বিজয়, তা আরও আগে বিজয় হতো, এবং আমরা এত প্রাণহানি ঘটতো না। এই যে জুলাই বিপ্লবে যে এত প্রাণহানি ঘটেছে, আমরা যদি নজরুল চর্চা করতাম, তাহলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানুষের মধ্যে যে একটা সম্প্রীতি, সেটা গড়ে উঠতো। আমরা এত প্রাণহানি দেখতাম না। কারণ নজরুল বলেছেন, মানুষ নিয়ে উনি বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নয়, নাই কিছু মহিয়ান। এটা চমৎকার। কিন্তু আরেকটা দিন, জুলাই বিপ্লবে কিন্তু নজরুলের কবিতায় মানুষ পড়েছে, নজরুলের গানই কিন্তু মানুষ গিয়েছে এবং ছবি এঁকেছে নজরুলের, বিদ্রোহের কথা বলেছে, বিদ্রোহের সঙ্গীত গিয়েছে। এটা একটা বড় ব্যাপার। নজরুল আজ থেকে 100 বছর আগে বলেছিলেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। নারীর ক্ষমতায়ন তিনি চেয়েছিলেন। এখন নারীর ক্ষমতায়নের জন্য নারীদেরকে আবার রাজপথে নামতে হচ্ছে, তারা কথা বলছে। নারীর ক্ষমতায়ন কতটা হয়েছে কিংবা কিভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন? পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে নারীর অসমতাকে দূর করে নারী ও পুরুষের সমকক্ষতা অর্জনই হচ্ছে নারীর ক্ষমতায়ন। নজরুল
সারা জীবনেই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন। যে কথা আপনি শুরুতেই বলেছেন, উনি বলেছেন বিশ্বের যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। চমৎকার উনি উক্তিগুলো করে গিয়েছেন। উনি সবসময় নারী ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন। আমাদের বাংলাদেশে নারীর ক্ষমতায়ন সেরকমভাবে হচ্ছে না, কারণ পরিসংখ্যান ব্যুরোর শেষ তথ্য মতে যে বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীর অবস্থান রয়েছে 38%, শতকরা 38% রয়েছে, এখনও 50% হয়ে ওঠেনি। আমাদের সেক্ষেত্রে আমাদের নারীরা কিন্তু অর্থনীতিতে অনেক অবদান রাখছে। আপনারা দেখেন যে কৃষি অর্থনীতিতে, কৃষিতে এবং ক্ষুদ্র মাঝারি শিল্পে এবং গ্রামীণ শিল্পে নারীদের অবদানকে আমরা অস্বীকার করতে পারবো না। এমনকি রাজনীতিতেও অনেক অবদান রাখছে, রাজনীতিতে অবদান রাখছে। অতএব আমরা আমাদের চাওয়া হবে সরকারের কাছে যে নারীর ক্ষমতায়নের জন্য কিছু কাজ করে যাওয়া। এবং আমি মনে করি, আমার ব্যক্তিগত মতে, যে 21 শতাব্দী চ্যালেঞ্জ হোক নারী ক্ষমতায়ন। দেখেন, আমরা এই যে গ্রীষ্মকাল, এটা খুব প্রিয় কাল ছিল নজরুলের, বৈশাখ আর বসন্ত, আমরা জাতীয় কবির এই পছন্দের এই মাস, কিন্তু সেটা এখন আর খুব আনন্দময় নেই আমাদের জীবনে। কারণ মানুষ বাইরে বেরোতে পারে না, একটু মানে বৃষ্টি হলে, ঝড় হলেই বজ্রপাত হলেই মানুষ মারা যাচ্ছে। অসংখ্য মানুষ মৃত্যু হচ্ছে বজ্রপাতে। আগে আমরা শুনতাম যে বজ্র নিরোধক ছিল, বিভিন্ন জায়গায় লাগানো ছিল, সেগুলোও সব চুরি হয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি? এই বজ্রপাত নিরসনের জন্য কি করা উচিত? খুব জরুরি পদক্ষেপ দেওয়া উচিত। আমাদের যেহেতু ভৌগোলিক কারণে আমাদের দেশ সাইক্লোন, ঝড় এগুলোই হয়ে থাকে, গ্রীষ্মকাল আরও বেশি হয়ে থাকে। তো বজ্রপাত হচ্ছে, বজ্রপাতে অনেক প্রাণহানি ঘটছে। তো আপনি যেটা বলেছেন যে ব্রিটিশ আমলে যে বজ্র নিরোধ করার যে দণ্ড প্রত্যেক বিল্ডিংয়ের উপরে প্রতিস্থাপন করা হতো, বিভিন্ন মানে ভূমিতেও বজ্র নিরোধক এগুলো সব চুরি হয়ে গেছে। কারণ এখানে যে ডিভাইসটা তৈরি করা হয় সেখানে তামার তার থাকে, ওগুলো একটু অনেক মূল্যবান বিধায় অনেকে এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। সরকারকে সেদিকে নজর দিতে হবে। এই ধরনের আরও কি সায়েন্টিফিক গবেষণার মাধ্যমে বজ্র নিরোধ করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটা সরকারকে করতে হবে। আর আমাদের নাগরিকদের বা আমাদের জনসাধারণের কিছু সচেতনতা অবলম্বন করতে হবে। এক নম্বর হচ্ছে যখন ঝড় বৃষ্টি হচ্ছে বা বজ্রপাত হচ্ছে, তখন অন্তত 30 থেকে 40 মিনিট বজ্রপাত হয়ে থাকে। অন্তত এই সময়টুকু ঘরে অবস্থান করা উচিত। এবং যারা কৃষকরা মাঠে কাজ করে, যখন কৃষি জমিতে রয়েছে, হ্যাঁ, তখন দ্রুত সময় সরে যাওয়া, না সরে যেতে পারলে যেটা করতে হবে যে হাঁটু গেড়ে মাথা নিচু করে মাঠের মধ্যে অবস্থান করবে, কানে আঙ্গুল দিয়ে, যাতে শব্দে তাদের কানের কোনো সমস্যা না হয়। এইটা সতর্কতা অবলম্বন করা উচিত। এবং আমরা যারা ঘর বাড়িতে থাকি, তারা জানলার কাছে না যাওয়া বা বারান্দায় না যাওয়া, এবং আমাদের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, এগুলার কাছ থেকে বন্ধ করে রাখা এবং এগুলোর কাছ থেকে দূরে থাকা, এই সচেতনগুলো আমাদেরকে রক্ষা করলে আমার মনে হয় যে বজ্রপাত থেকে আমরা প্রাণহানি কমাতে পারবো। অনেক ধন্যবাদ নাজমুল হাসান। আজকে আপনি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার আলোচনা করেছি। মাঝে মাঝে আপনি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন, আজকেও চমৎকার করে বললেন। এবং মানুষকে সচেতন হবে, সরকারকেও এগিয়ে আসতে হবে। আপনি অনেক ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। এটিএন বাংলাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব লেখক পর্বে। আজকে এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট কবি আহমেদ এটিএম ফারুক। আহমেদ এটিএম ফারুক দীর্ঘদিন থেকে কবিতা লেখেন, পাশাপাশি তিনি একজন বিশিষ্ট গীতিকার এবং তার উপন্যাসও রয়েছে। আজকে তিনি আমাদের অতিথি, তাকে স্বাগত জানাই। কেমন আছেন ফারুক ভাই আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি যে চাকরি করতেন, সেই চাকরির মধ্যে থেকে এইরকম একটা মানবিক বিষয়ে কাজ করা, কবিতা লেখা খুব কঠিন। তো কখন কবিতা লিখতেন? চাকরির ফাঁকে ফাঁকে? বিতর্ক প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করছিলাম হাই স্কুল থেকে, তখনই আসলে বইপত্র ঘাটাঘাটি এবং সেভাবেই লেখালেখি শুরু হয়। এরপর আমি যখন কর্মজীবনে আসলাম, আমি পুলিশ কর্মকর্তা। সমাজের বিভিন্ন অনাচার, অবিচার, বিভিন্ন যে ঘাত প্রতিঘাত, বিভিন্ন প্রবলেমগুলো আমার কাছে আসতো, সেগুলো আমাকে দেখতে হতো। এবং সেখানে কাজে যে একটা বৈচিত্র্য ছিল,
এবং সেই ঘটনাস্থলগুলো দেখা, এবং আবার যখন ফিরে দেখতাম নিজের মনের মুকুরে প্রতিধ্বনিত হতো অবহেলিত মানুষ, অবহেলিত জনপদ, কিভাবে তারা নির্যাতিত বঞ্চিত হয়? মানুষ, কি করা যায়। নিজের মনের ভেতর অজান্তেই একটা ভাবের উদয় হতো এবং সে থেকেই আসলে লেখালেখি শুরু। আমরা জানি যে আপনি অনেক থিম সং লিখেছেন, এর মধ্যে গান আর কবিতা, এর মধ্যে পার্থক্য কি মনে হয়? আসলে গান এবং কবিতা এগুলোই মধ্যে আমি খুব পার্থক্য খুঁজে পাই না। কবিতাটা হলো ভাবাবেগের মাধ্যমে একটি বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়া, আর গান হলো বিগলিত কণ্ঠে সেই কবিতারই একটা সুরারো। কবিতা আপনার বিষয় ভাবনার সঙ্গে কি সবসময় প্রেম জড়িত থাকে, প্রকৃতি, মানুষ, আপনার অভিজ্ঞতা সবকিছু মিলে কোন বিষয়ের প্রতি আপনার বেশি আনুগত্য? বিশেষত মানবিকতার প্রতি, মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধ এবং সমাজ সংসারে যা ঘটে যাচ্ছে, প্রকৃতিতে প্রতিদিন যা দেখছি রূপশোভা, নৈসর্গিক শোভা এবং মানুষের যে অবস্থা এবং আমাদের কি কর্তব্যবোধ, সেই বিষয়টা আসলে আপনার ব্যক্ত কবিতায় উঠে করা হয়। আসে। জি। আপনার একটা ছোট্ট কবিতা আমাদের একটু শোনান, শুনতে শুনতে শেষ করি। জীবনের শেষ প্রান্তে এসে পূর্বের সারল্যগুলো দারুণ কষ্ট দেয়। কত কথা, কত ফুলে ভরা জীবন মনে হয় ফুলের সেইগুলো নিরন্তর বেয়ে গেছি, সার্থকে দিয়ে গেছি জলাঞ্জলি। যখন বোধ জাগ্রত হয় তখন সময় অনেক গড়িয়েছে, ওই শ্রান্ত বেলার কথা মনে করে লাভ কি। চলো শেষের ঠিকানা খুঁজে, ফেরা যায় না আগের বেলায়। চলো সূত্রে দেই এই নিজকে, যখন ফিরে চলে কুলায়। অসাধারণ। আহমেদ এটিএম ফারুক, আপনি একজন বিশিষ্ট কবি, আমাদের দেশের গীতি কবি এবং একজন পরিচ্ছন্ন মানুষ বলে আমার যতটুকু বোধ হয়েছে, এবং আপনার 7 রং বাংলার প্রতি প্রান্তরে ছড়িয়ে আছে। আপনি 7 রঙের মধ্যে সুন্দর থাকুন, ভালো থাকুন। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবার আমাদের দেখা হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম লেখক পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সমাজকর্মী, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত প্রোগ্রাম ম্যানেজার, আমাদের সকলের প্রিয় হুমায়ুন কবির। হুমায়ুন কবির, কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি নারী আন্দোলন, নারীর ক্ষমতায়ন এগুলো চলছে এবং তারা অনেক দূর এগিয়েছে, কিন্তু তারপরও নারীর প্রতি সহিংসতা, নারীর নির্যাতন কিন্তু কমেনি। এবং আপনি লক্ষ্য করবেন যে শিশু নির্যাতন, নারী নির্যাতনের যে অসংখ্য মামলা এখনো ঝুলে আছে, তার কোনো প্রতিকারও কিন্তু হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে নারীর উন্নয়নের জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন, এবং অপরাজেয় বাংলাদেশ কিভাবে নারী উন্নয়নে কাজ করছে? একটা হচ্ছে নারীর সামগ্রিক একটা উন্নয়ন, এবং পাশাপাশি যে আমরা যারা ডেভেলপমেন্ট যারা সেক্টরে আমরা কাজ করি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশন আছে, তারা কিন্তু নারীর উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প আমরা বাস্তবায়ন করছি। তো সামগ্রিক অর্থে যে এই প্রকল্পগুলো নারীকে মানে বিভিন্নভাবে আমরা দেখি, যেমন এক একটা প্রকল্প এক এক সেক্টরে আমরা কাজ করি, সেক্ষেত্রে কম্বাইনলি এক জায়গায় কিন্তু আমরা আসি। যেমন যদি কোনো নারী যেন জেন্ডার বেস ভায়োলেন্সের শিকার হচ্ছে, হ্যাঁ, তো এই নারীদেরকে আমরা কিভাবে সাপোর্ট দিই? দেখা গেল যে তাদেরকে আমরা গভর্নমেন্টের যে লিগ্যাল এইড সেক্টর, যারা সুবিধা বঞ্চিত মানুষদেরকে আইনি সহায়তা দিয়ে আসছে, তাদের সাথে তাদের একটা লিঙ্ক করে দিচ্ছি। পাশাপাশি ওই নারীকে কিভাবে তাদের ক্ষমতায়ন করা যায়, কিভাবে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, আমরা ফির আরেকটা প্রকল্পের মাধ্যমে তাদেরকে ডিজিটাল লিটারেসি, অনলাইন সেফটির উপরে আমরা ট্রেনিং দিচ্ছি। হ্যাঁ, যারা ইয়ং উইম্যান আছে, যেন সে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং অনলাইনে সে যেন যদি কোনো ভালো কাজ শেখে। বিশেষ করে এখন সারা ওয়ার্ল্ডে একটা ট্রেন্ড হয়ে গেছে যে যেমন ডিজিটাল
লিটারেসি এবং ডিজিটাল উপরে কিন্তু এখন সবাই কিন্তু বিশেষ করে কাজগুলো শিখছে। তো আমরা এই রকম নারীদেরকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসি এবং তারা বাংলাদেশ থেকে এবং বিভিন্ন ধরনের অনলাইনে তারা কাজ শিখছে, পাশাপাশি কিন্তু অনলাইনেও কাজ কিন্তু তারা করছে। আমরা অনেক মহিলাদেরকে ই কমার্সের বিজনেসের সাথে আমরা যুক্ত করে দিয়েছি, তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, পাশাপাশি তারা এখন ই কমার্সের মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু তাদের পণ্য কিন্তু সেল করতেছে এবং সে ওখানেই কিন্তু সে নিজেকে তৈরি করছে, সে নিজেকে আর্থিকভাবে সে নিজেকে মানে স্বাবলম্বী করছে। তো নারীর ক্ষমতায়ন শুধু ওই জায়গাতেই না, তাকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, তারপরে সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এটার একটা ভিত্তি আমরা তৈরি করে দিচ্ছি। শিশুর যে অধিকার, নারীর যে অধিকার, এই ক্ষেত্রে সামনে কি কাজ করতে চাই অপরাজয় বাংলাদেশ? এখানে যেটা বলবো যে আমাদের দেশে সুন্দর সুন্দর আইন আছে, পলিসি আছে, নীতিমালা আছে, হ্যাঁ, সেখানে কিন্তু নারীদেরকে তাদের অধিকার দেওয়ার জন্য আমাদের সরকার, বিগত সরকার, তারা কিন্তু অনেকভাবেই কিন্তু মানে সহযোগিতা করেছে, তারা মানে নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য, এবং বিশেষ করে কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান একটা বিধবা ভাতা চালু করেছে, বিজিএফ কার্ড চালু করেছে, বয়স্ক ভাতা চালু করেছে। আমাদের সংস্থা যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের সংস্থার মূল ম্যান্ডেট হচ্ছে যে মানে জেন্ডারটাকে এমফাসিস দেওয়া, হ্যাঁ, যে নিয়োগ করার ক্ষেত্রে আমরা দেখি যে নারী পুরুষ যেন সমান আমরা যেন নিয়োগ দিতে পারি আর কি। পাশাপাশি আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, হ্যাঁ, যে সমস্ত নারীরা পিছিয়ে আছে, হ্যাঁ, তাদেরকে আমরা মানে ওই জায়গাতে সোশ্যালাইজেশন করছি, পাশাপাশি তারা যেন তাদের ভয়েস রেসটা যেন ডেভেলপ করতে পারে এবং হার্ড টু রিচ, মানে যে জায়গাতে মানুষ যেতে পারে না বা ওই জায়গার মহিলারা জানছে না তাদের অধিকারটা কি, আমরা কিন্তু ওই জায়গাগুলোতে গিয়ে কাজ করছি এবং তাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন করে তোলা, রাইট, অধিকার তারা যেন জানে, বোঝে এবং কোন জায়গায় গিয়ে তারা যেন ওই সেবাটা পেতে পারে, এই জায়গাগুলোতে আমরা কাজ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে এসে আপনি অনেক চমৎকার করে বললেন হুমায়ুন কবির ভাই। আমরা চাই যে দীর্ঘদিন থেকে আপনি কাজ করছেন নারী এবং শিশু অধিকার নিয়ে, এবং সেটি যেন আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল হয় এবং আমাদের যেন শুনতে না হয় যে নারী নির্যাতিত হচ্ছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা আমাদের এখন যে মধুমাস, এই মধুমাসে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে চাই। আমরা অনেক রকম ফল, অনেক রকম ফুলের সমাহার দেখি, কিন্তু আমাদের চারপাশে যে অন্ধকার, যে নৈরাজ্য, যে বৈষম্য, যে সহিংসতা, সেটা যদি আমরা দূর করতে না পারি তাহলে এই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো না। প্রাকৃতিক সৌন্দর্য, জীবনের নানা সুখ আনন্দ উপভোগ করবার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার। সেই পরিবেশের জন্য আমাদের লড়াই করতে হবে, সেই পরিবেশের জন্য আমাদের সংগ্রাম করতে হবে, সেটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।